হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে একটা নতুন টপিকের নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কেমিক্যাল মেসেঞ্জার অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী হরমোন। তাহলে চলো শুরু করা যাক আজকের কুইক রিভিশন নোটস। একটা জিনিস তোমাদের এক্সাম প্রো ট্রিপ হিসেবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে হরমোন হলো আমাদের দেহের নিজস্ব ওয়াইফাই নেটওয়ার্ক। এবং কেন এই কথাটা আমি বলেছি সেটার একটা বিশেষ গুরুত্ব রয়েছে। যখন সম্পূর্ণ চ্যাপ্টারটা তোমরা দেখে নেবে তখন অনায়াসে তোমরা বুঝতে পারবে যে কেন এই কথাটা বলা হলো। তাহলে হরমোন নিয়ে যখন আমরা পড়ছি, শুরুতে আমাদের জানতে হবে হরমোন কী। হরমোন হলো একটা রাসায়নিক বার্তাবাহক। হরমোন খুব সামান্য পরিমাণে তৈরি হয়, কিন্তু এর প্রভাব হচ্ছে অত্যন্ত বিশাল। আর কি, এটা একটা নির্দিষ্ট লক্ষ্যের অঙ্গাণুতে গিয়ে কাজ করে। অর্থাৎ যে জায়গায় এটা তৈরি হচ্ছে আর যেখানে এটা তাদের কার্যকারী ভূমিকা পালন করে তার মধ্যে কিছু দূরত্ব থাকে। এবং এই যে বয়ে গিয়ে অন্য একটা অঙ্গে গিয়ে তার বৃদ্ধি বা অন্যান্য শারীরবৃত্তীয় কাজগুলোকে ইনহিবিট করছে, তার জন্য হরমোনকে সাধারণত দুটো ভাগে, অ্যাকচুয়ালি হরমোনকে নয়, হরমোন যে গ্রন্থিগুলো থেকে নিঃসৃত হয় তাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি আর একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে কি রয়েছে, যে কোনো নালী নেই, মানে কি সরাসরি রক্তরসে হরমোন মিশে যায় এবং সেটা নির্দিষ্ট যে জায়গায় গিয়ে তার কার্যকরী ভূমিকা দেখানোর কথা সেখানে গিয়ে দেখায়। আর বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে রয়েছে যে এর নির্দিষ্ট নালী রয়েছে, যেমন ঘাম এবং লিভারের মধ্যে এগুলো দেখা গিয়ে থাকে। নেক্সট আমরা হরমোন নিয়ে কথা বলছি, তাহলে শুরুতে আমরা প্রাণী হরমোন বা উদ্ভিদ হরমোন এই দুটোই আমাদের রয়েছে। তাহলে আমরা শুরুর দিকে যেটা দেখব সেটা হচ্ছে উদ্ভিদ হরমোনস। এই উদ্ভিদ হরমোনের মধ্যে কি রয়েছে, উদ্ভিদ হরমোনকে মূলত তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে গ্রোথ প্রমোটার্স, গ্রোথ ইনহিবিটার্স অ্যান্ড প্রমোটার্স অ্যান্ড ইনহিবিটার্স উভয়ই। মানে কি, একটা হচ্ছে আমাদের বৃদ্ধির সহায়ক, মানে উদ্ভিদ হরমোনের মধ্যে বৃদ্ধির সহায়ক। আর কি রয়েছে, বৃদ্ধিকে রোধ করতে সাহায্য করে। আর রয়েছে যে বৃদ্ধি সহায়ক এবং রোধ দুটোই একসঙ্গে করে। তাহলে প্রথম যেটা হচ্ছে মানে আমাদের বৃদ্ধি সহায়ক হিসেবে, তার নাম হচ্ছে অক্সিন, জিববেরেলিন আর হচ্ছে সাইটোকাইনিন। নেক্সট আমাদের যেগুলো হচ্ছে উদ্ভিদ গ্রোথ ইনহিবিটর হিসেবে পরিচিত, সেটা হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। আর কি, প্রমোটার অ্যান্ড ইনহিবিটর উভয়ই যে হরমোনের নামের মধ্যে রয়েছে সেটা হচ্ছে ইথিলিন। এই ইথিলিনের নাম তোমরা আরও একটা জায়গায় পড়বে, যে গ্যাসীয় উদ্ভিদ হরমোন যা ফল পাকাতে সাহায্য করে, তার উত্তর হবে ইথিলিন। এরপর রয়েছে অক্সিন। এবার আমরা প্রত্যেকটা যে হরমোনের নামগুলো ওখানে পড়লাম তার ডিটেলস সম্পর্কে দেখব। অক্সিন, যেহেতু এটা গ্রোথকে প্রমোট করে, তাহলে কি বৃদ্ধির কারিগর হিসেবে অক্সিন ভূমিকা পালন করে। কোথায় দেখা যায়, আমরা এই জিনিসটা যদি কমন সেন্স কাজে লাগাই, যে উদ্ভিদের সবচেয়ে বেশি বৃদ্ধি হয় উদ্ভিদের অগ্রমুকুল, সেখান থেকেই অগ্রমুকুলের বৃদ্ধি বা কাণ্ডের অগ্রভাগের বৃদ্ধি, তাহলে অক্সিজেনের সবচেয়ে বেশি আধিক্য দেখা যায় উদ্ভিদের কাণ্ড বা মূলের যে অগ্রভাগ সেখানে। প্রধান কাজ কি, কোষকে দীর্ঘায়িত করা। একটা উদ্ভিদের কোষ যদি দীর্ঘায়িত না হয় তাহলে নিশ্চয়ই তার বৃদ্ধি ঘটবে না। তাহলে অক্সিজেন ঠিক সেই কাজটাই করছে, যাতে কোষগুলোর বৃদ্ধি ঘটতে থাকে এবং উদ্ভিদের সামগ্রিক দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটতে থাকে। আর এর সম্পর্কিত কিছু পয়েন্ট রয়েছে, যেমন 2,4-D হচ্ছে একটা কৃত্রিম অক্সিন যা আমরা আগাছানাশক হিসেবে ব্যবহার করি। এবং অক্সিজেনের মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি হচ্ছে বীজবিহীন ফল উৎপন্ন করার একটি প্রক্রিয়া। এবং কোন কোন ফলের ক্ষেত্রে দেখা যায়, এখনকার দিনে আঙুর, আপেল, টমেটো এই সমস্ত ফলেই দেখা যায়। এই পাশে একটা ছবির মধ্যে দেখো, আমরা যদি এই অগ্রমুকুলটাকে কেটে দিই, তাহলে অনেকেই দেখবে যে অগ্রমুকুলকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই পার্শ্বমুকুলগুলোর বৃদ্ধি বেশি ঘটতে থাকে এবং গাছ ধীরে ধীরে ঝোপালো আকৃতির হয়ে যায়। তাহলে অক্সিজেনের মূল যে কাজ সেটা কিন্তু বৃদ্ধি। এছাড়া কি, অক্সিন ছাড়া আমরা আরও দুটো হরমোনের নাম পড়েছি, একটা হচ্ছে জিববেরেলিন আর একটা হচ্ছে সাইটোকাইনিন। তাহলে জিববেরেলিন বা জিএ হরমোন আমরা কোন কাজে লাগবে, দেখো, উদ্ভিদের এক হচ্ছে যে অগ্রমুকুলের বৃদ্ধি করতে সাহায্য করছে। আর কি রয়েছে, অগ্রমুকুলের বৃদ্ধি করতে সাহায্য করার ছাড়া এর যে দৈর্ঘ্য, এই যে বৃদ্ধি করতে সাহায্য করে উদ্ভিদের অগ্রমুকুলের, সেটা যেমন অক্সিন করছে, কিন্তু একটা উদ্ভিদের তো নিশ্চয়ই কিছু পর্বমধ্য রয়েছে, যে ধরো যেখান থেকে পাতা তৈরি হয়, আবার এখান থেকে পাতা তৈরি হলো, তাহলে এই দুটো মাঝের যে ডিস্টেন্স, যে পর্বের যে মধ্যের দূরত্ব, তাকেও নিশ্চয়ই বৃদ্ধি করতে হবে। তবেই উদ্ভিদের আমাদের যে সামগ্রিক গ্রোথ হিসেবে আমরা পাবো, বা যে
কলাগুলো রয়েছে সেই কলাগুলোর যদি বিভাজন না ঘটে তাহলে নিশ্চয়ই উদ্ভিদ সেই সরু হয়ে উপর দিকেই বাড়তে থাকবে, তা তো নয়। তাহলে জিব্রেলিন কী করে, পর্বের মধ্যে দৈর্ঘ্যকে বৃদ্ধিতে সাহায্য করে এবং বীজের যে সুপ্ত দশা তা ভাঙতে সাহায্য করে। যখন একটা বীজ শুকনো অবস্থায় থাকে তখন সেটা থেকে কিন্তু অঙ্কুরোদ্গম হয় না, সেটা কিন্তু সেটা থেকে উদ্ভিদ তৈরি করা সম্ভব নয়। কিন্তু যখন জিব্রেলিন ওর মধ্যে অ্যাক্টিভ হয় তখন সেটা থেকে আস্তে আস্তে নতুন শিকড় বা নতুন গাছের যে বীজপত্র তা দেখা দেয়। তাহলে জিব্রেলিনের মূল কাজ কি, পর্বের মধ্যে দৈর্ঘ্যকে বৃদ্ধি করা এবং বীজের সুপ্ত দশাকে ভাঙতে সাহায্য করে। সাইটোকাইনিন, আমরা যখন কোষ বিভাজন পড়েছিলাম তখন সাইটোকাইনেসিস একটা প্রসেসের নাম আমরা জানতাম। সেই যে সাইটোকাইনেসিসের যে মূল যে হরমোন সেটাই কিন্তু সাইটোকাইনিন। কেন? এটা হচ্ছে দ্রুত কোষ বিভাজনে সাহায্য করে, বা আমরা বলতে পারি যে আমরা যে ক্যারিওকাইনেসিস বা সাইটোকাইনেসিস দুটো পড়েছিলাম তার মধ্যে যে সাইটোকাইনেসিসের কথা বলছি সেটাই হচ্ছে এই সাইটোকাইনিনের ভূমিকার জন্যই। তাহলে কি অক্সিন যে কাজটা করে তার ঠিক বিপরীত কাজ করে। অক্সিন যদি অগ্রমুকুলের বৃদ্ধিকে প্রাধান্য করে তাহলে এই সাইটোকাইনিন যে হরমোনটা রয়েছে সেটা করবে কি, পার্শ্বমুকুলের বৃদ্ধিকে সাহায্য করবে। ধরো একটা উদ্ভিদ রয়েছে, আমরা যদি এর অগ্রভাগকে কেটে দিই কোনো কারণে তাহলে এর কি হবে, ব্রাঞ্চ বাড়বে এবং তত বেশি গাছ কি হবে, ঝোপালো প্রকৃতির হতে থাকবে। তাহলে অক্সিজেনের ঠিক উল্টো কাজ করে হচ্ছে সাইটোকাইনিন এবং অগ্রমুকুলের প্রাধান্যকে কমায়, পার্শ্বমুকুলের যে শাখা সেগুলোকে বাড়াতে সাহায্য করে। আর কি, পাতার বার্ধক্যকে বিলম্ব করে, মানে একটা পাতা যে সময়ের মধ্যে ঝরে যেতে পারে সেই ক্ষমতাটাকে কিছুটা মানে দেরি করে, যাতে দীর্ঘদিন ধরে পাতাটা আমাদের ভালো রাখে। আর কি রয়েছে, কিছু ইনহিবিটার্স বা গ্যাস। এর মধ্যে আমরা অ্যাবসিসিক অ্যাসিডের কথা পড়েছি যার নাম হচ্ছে স্ট্রেস হরমোন, যার কাজ কি, এটা হচ্ছে জিব্রেলিনের শত্রু। কেন শত্রু বলা হয়েছে? কারণ জিব্রেলিন যে কাজটা করে এ তার বিপরীত কাজ করে। যেমন কি, জল বাঁচাতে পত্ররন্ধ্রকে বন্ধ করে দেয় এবং বীজকে ঘুম পাড়িয়ে রাখে। জিব্রেলিন যেমন বীজের সুপ্ত দশাকে ভাঙতে সাহায্য করে, আর কি এই অ্যাবসিসিক অ্যাসিড কী করে, বীজকে আবার ঘুম পাড়িয়ে রাখতে সাহায্য করে। মানে দীর্ঘদিন ধরে বীজ তার মধ্যে বীজপত্র নিয়ে যে খাবারকে স্টোর করে রেখে দেয়, আমরা সাধারণত অনেক বীজকেই স্টোর করে 1 বছর রেখে দিই এবং তার পরবর্তীকালে সেটা থেকে দেখি যে নিচের দিকে রুটস গ্রো করছে আর উপরের দিকে ছোট্ট দুটো বীজপত্র বেরোচ্ছে। তাহলে যতদিন আমরা ঘরে রাখছি ততদিন কি এই হরমোনটা ওর মধ্যে অ্যাক্টিভ হয় এবং বীজকে সেটাকে রেখে দেয়, এবং পরে যখন আমরা সেটাকে অঙ্কুরোদ্গম করার জন্য উপযুক্ত পরিবেশে নিয়ে যাই তখনই হচ্ছে মেনলি জিব্রেলিন অ্যাক্টিভ হয়ে যায়, এটা তখন অ্যাক্টিভনেস কমে যায়। নেক্সট কী রয়েছে, ইথিলিন। আমি যখন ইথিলিনের কথা বলেছিলাম তখন বললাম যে একমাত্র গ্যাসীয় হরমোন হচ্ছে ইথিলিন। ইথিলিনের মূল কাজ কি? ইথিলিনের মূল কাজ হচ্ছে ফল পাকানো এবং কৃষিকাজে সবচেয়ে বেশি ব্যবহৃত করা হয়, এবং এটি পাতা এবং ফুল ঝরাতেও সাহায্য করে। মানে এর যেহেতু উভয় ভূমিকা আছে, ফল পাকাতে সাহায্য করে আবার কি পাতা এবং ফুলকে ঝরাতেও সাহায্য করে। তাহলে ইথিলিনের মূল যে কাজ দুটো সেটা আমরা পেলাম। তাহলে এতক্ষণ আমরা যে হরমোনস বা উদ্ভিদ হরমোনসগুলোর নাম পড়েছি সেগুলোকে আমরা এক ঝলকে একবার দেখে নিই। তাহলে প্রথম হচ্ছে অক্সিজেন, যেটা হচ্ছে প্রোমোটার হিসেবে কাজ করে এবং এপিক্যাল যে ডমিনেন্স সেটাকে এনকারেজ করে। মানে আমাদের যে অগ্রজ মুকুলের যে বৃদ্ধি, সেই অগ্রজ মুকুলের বৃদ্ধি করতে কী করে, সাহায্য করে। বা উইড কন্ট্রোল, মানে আগাছানাশক হিসেবেও ব্যবহার করা হয়, যেমন 2,4-D। নেক্সট আমাদের রয়েছে জিব্রেলিন। জিব্রেলিনও প্রোমোটার হিসেবে কাজ করে। কি করে, যে সিডসের ব্রেক ডমিনেন্সি, মানে বীজের যে সুপ্ত দশাকে ভাঙতে সাহায্য করে, সেটা মূল ভূমিকাকার জিব্রেলিন। আর রয়েছে হচ্ছে রিভার্স ডোয়ার্ফিজম, মানে কোনো একটা জিনিস যেটা ঝোপালো আকৃতির করা যেতে পারে তার কাজের জন্য কিন্তু জিব্রেলিন ভূমিকা পালন করে। নেক্সট রয়েছে সাইটোকাইনিন। সাইটোকাইনিন এর সাথে সরাসরি সাইটোকাইনেসিসের যুক্ত আছে। তাহলে বুঝতেই পারছো যে সেল ডিভিশন, যার মধ্যে সাইটোকাইনেসিস একটা খুব গুরুত্বপূর্ণ প্রসেস, সেখানে যেহেতু সাইটোকাইনিন রয়েছে তার মানে এটার যে পাওয়ার রয়েছে সেটাও কিন্তু সাইটোকাইনেসিসের মধ্যে পেয়ে যাচ্ছ সেল ডিভিশন হিসেবে। আর কি, ডিলেইজ এগেন, মানে আমাদের পাতার যে সহজে ঝরে যায় সেটাকে মানে দীর্ঘায়িত করতে, মানে দীর্ঘদিন ধরে পাতা ভালো থাকবে তার কাজের জন্য সাইটোকাইনিন ব্যবহার করা হয়। আর কি রয়েছে, এবিএ, যা ইনহিবিটর হিসেবে কাজ করে, মানে অ্যাবসিসিক অ্যাসিড যা স্ট্রেস টলারেন্স হিসেবে কাজ করে, যেটা আমরা আগেই বললাম। এবং জল থেকে উদ্ভিদকে বাঁচাতে কী করে, যে স্টোমাটা, যে কোষের যে বিভিন্ন স্টোমাটাগুলো থাকে, মানে সেই পত্ররন্ধ্রকে বন্ধ করে দেয় যাতে জলটা উদ্ভিদের মধ্যেই সঞ্চয় হিসেবে থেকে যায়। নেক্সট রয়েছে ইথিলিন। ইথিলিন হচ্ছে একটা গ্যাসীয় হরমোন যেটা দুই ধরনের কাজই করে, মানে প্রোমোটার হিসেবেও কাজ করে আবার ইনহিবিটর হিসেবেও কাজ করে। মূলত গ্যাসীয় প্রকৃতির গ্যাস, এবং কি করে, রাইপেন দ্য ফ্রুটস, মানে ফল পাকাতে সাহায্য করে। তাহলে এতক্ষণ আমরা যে উদ্ভিদ হরমোনসগুলো পড়লাম তার একটা কুইক রিভিশন তোমরা কিন্তু এর মধ্যে পেয়ে গেলে, এবং তোমাদের যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে ভিডিওটাকে একবার পিছিয়ে নিয়ে তোমরা এই জায়গাগুলোকে শুনে নিতে পারো।
ঠিক আছে, নেক্সট আমরা দেখব উদ্ভিদ হরমোন শেষ হয়ে গেছে, এবার আমরা দেখব হচ্ছে প্রাণী হরমোনসের মধ্যে কি কি রয়েছে। প্রাণী হরমোনস, এবং প্রাণী হরমোনস এই নামটা যখন আমরা পড়ি, মূলত 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রোটিন, মানে হরমোনকে 3 ভাগে ভাগ করা হয়, একটা প্রোটিন বা পেপটাইড প্রকৃতির, একটা হচ্ছে স্টেরয়েড প্রকৃতির, আর রয়েছে অ্যামিনো অ্যাসিড ডিরাইভড, মানে যেগুলো অ্যামিনো অ্যাসিড থেকে ডিরাইভ করা হয়। তাহলে যেগুলো আমাদের পেপটাইড প্রকৃতির, সেগুলোর মধ্যে কি দেখা যায়, মানে এর যে কেন এটাকে পেপটাইড প্রকৃতির বলা হচ্ছে, কারণ এর মধ্যে অ্যামিনো অ্যাসিডের কি একটা চেন লক্ষ্য করা যায়। বিশেষ কি বৈশিষ্ট্য রয়েছে, জলে দ্রবণীয়, কোষে ঢুকতে পারে না এবং বাইরে থেকে রিসেপ্টর হিসেবে ব্যবহার করা হয়। উদাহরণ কি, ইনসুলিন ও গ্রোথ হরমোন। স্টেরয়েডসের মধ্যে কি থাকে, কোলেস্টেরল বা লিপিড তৈরি করে, জলে অদ্রবণীয়, পরিবহনের জন্য প্রোটিন প্রয়োজন, অনেকক্ষণ ধরে স্থায়ী হয়। উদাহরণ হিসেবে আমরা পড়তে পারি ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন এবং হচ্ছে কর্টিসল। এই তিনটে হচ্ছে স্টেরয়েড প্রকৃতির হরমোন। নেক্সট রয়েছে হচ্ছে অ্যামিনো অ্যাসিড ডিরাইভড, মানে যেগুলো অ্যামিনো অ্যাসিড থেকে তৈরি করা হয়, যার গঠন হচ্ছে অত্যন্ত ছোট অণু। এটা হচ্ছে টাইরোসিন অ্যান্ড কিছু উদাহরণ হিসেবে আমরা দেখব যে এপিনেফ্রিন বা মেলাটোনিন। তাহলে তোমাদের এই স্লাইডটা থেকে যে জিনিসগুলোকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রাণী হরমোনসের মধ্যে পেপটিন বা প্রোটিন জাতীয় কোন ধরনের হরমোনগুলো রয়েছে, তার মধ্যে উদাহরণ হচ্ছে ইনসুলিন আর হচ্ছে জিএ বা গ্রোথ হরমোন। স্টেরয়েড প্রকৃতির কোন হরমোনস রয়েছে, সেটা হচ্ছে ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন আর হচ্ছে কর্টিসল। আর অ্যামিনো অ্যাসিড ডিরাইভড কোন হরমোন রয়েছে, সেটা হচ্ছে এফ্রিনেফ্রিন ও মেলাটোনিন। নেক্সট আমরা দেখব এই যে প্রাণীর যে হরমোনগুলো রয়েছে সেটা কোথা থেকে নিঃসৃত হয়। যদি তোমরা আমার পূর্ববর্তী আগের ভিডিওগুলো দেখে থাকো, তাহলে দেখবে ওর মধ্যে আমরা হাইপোথ্যালামাস বা পিটুইটারি গ্ল্যান্ড বা মানবদেহের যে শারীরবৃত্তীয় তন্ত্রগুলো পড়েছিলাম, তার মধ্যে আমরা এই নামগুলো দেখেছিলাম। আমার প্রত্যেকটা ভিডিওই প্রায় কানেক্টেড। তোমরা যদি শুরু থেকে দেখতে চাও, তাহলে একদম শুরুর বায়োলজি ভিডিও থেকে পরপর দেখবে, তাহলে তোমাদের এগুলো বুঝতে অনেক বেশি সুবিধা হবে। সেখানে যে আমরা হাইপোথ্যালামাস পড়েছিলাম, হাইপোথ্যালামাসকে কী বলা হয়, দ্য সিইও। কেন বলা হচ্ছে, কারণ তোমরা অনেকেই যারা মোটামুটি পড়েছো তারা জানবে যে পিটুইটারি গ্ল্যান্ডকে দ্য মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এবং মাস্টার গ্ল্যান্ড যেহেতু বলা হয়, এই মাস্টারের অফ মাস্টার গ্ল্যান্ড, মানে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড যেহেতু হাইপোথ্যালামাস, মানে পিটুইটারি গ্রন্থি কী কাজ করবে সেটা যেমন হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে, তার কারণের জন্যই হাইপোথ্যালামাসকে বলা হয় দ্য সিইও। মূল কাজ কি, নার্ভাস ও এন্ডোক্রিন সিস্টেমের মধ্যে যোগসূত্র স্থাপন করে, মানে আমাদের স্নায়বিক সমন্বয়গুলি থেকে কখন কোন হরমোনকে নিঃসৃত করতে হবে, তার যে এন্ডোক্রিন সিস্টেম রয়েছে সেটার মধ্যে যে কানেকশানের ব্যাপারটা সম্পূর্ণটা হাইপোথ্যালামাস করে। কী কী হরমোন, বিভিন্ন ধরনের রিলিজিং হরমোন নিঃসৃত করে, যেমন হচ্ছে টিআরএইচ আর হচ্ছে সিআরএইচ। ঠিক আছে, এই যে হরমোনগুলো রয়েছে, এগুলো সম্পূর্ণ নাম তোমরা যদি চাও তাহলে দেখে নিতে পারো। খুব বেশি আসে না, তবে হাইপোথ্যালামাস কী করে, এই যে হরমোনসগুলো রয়েছে সেইগুলোকে নিশ্চিত করে, মানে এই হরমোনগুলো ডিরেক্টলি পিটুইটারিতে এফেক্ট করে এবং পিটুইটারি গ্রন্থি তার প্রয়োজনীয় যে হরমোন রয়েছে সেগুলো হচ্ছে অন্যান্য গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে। মানে যেহেতু এটা সবচেয়ে উপরে রয়েছে, দ্যাটস ওয়াই একে দ্য সিইও হিসেবে বলা হয়। ওকে, এবং পিটুইটারি গ্রন্থির কাজ কি, পিটুইটারি গ্রন্থির কাজ হচ্ছে যে সিইও নির্দেশ মতো অন্যান্য গ্রন্থিকে নিয়ন্ত্রণ করা, যেমন হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, অ্যাডিশনাল গ্ল্যান্ড এবং গোনাডসের মধ্যে কী কী আছে, আমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, এইগুলোই সাধারণত রয়েছে। এরপর হচ্ছে আমাদের মানবদেহের এন্ডোক্রিনাল ব্লুপ্রিন্ট, মানে ঠিক কোন কোন গ্রন্থি কোথায় কোথায় অবস্থিত এবং সেগুলো কি কি কাজ করে তার একটা শর্ট ভূমিকা এর মধ্যে দেওয়া আছে। একটা হচ্ছে সবার উপরে পিনিয়াল গ্ল্যান্ড, যা হচ্ছে মেলাটোনিন বা আমাদের যে স্লিপ সাইকেল তা নিয়ন্ত্রণে সাহায্য করে। নেক্সট আমাদের মাথার মধ্যেই রয়েছে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি, এবং এখানেই হাইপোথ্যালামাস দেখা যায়, কিন্তু এখানে চিহ্ন করা নেই। হাইপোথ্যালামাসকে কী বলা হয় সেটা তোমরা জানো। নেক্সট রয়েছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড, মানে মেটাবলিজম বা বৃদ্ধি, T3 T4 এই ধরনের হরমোনগুলোকে নিঃসৃত করতে সাহায্য করে। নেক্সট রয়েছে আমাদের অগ্নাশয় হচ্ছে এক ধরনের মিক্সড গ্ল্যান্ড এবং রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে ইনসুলিন এবং গ্লুকাগন, এবং এর সম্পর্কিত আমরা বিস্তারিত পড়ব পরবর্তী স্লাইডে রয়েছে। আর কি, আমাদের যে কিডনি রয়েছে, কিডনির উপরে যে ত্রিভুজাকৃতির এক ধরনের গ্রন্থি দেখা যায় যেখান থেকে অ্যাড্রিনাল নিঃসৃত হয়, যা আমাদের স্ট্রেস রেসপন্স হিসেবে বা এমার্জেন্সি হরমোন হিসেবেও কাজে লাগে। আর কি রয়েছে আমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম টেস্টিস এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ওভারিস, যেগুলো হচ্ছে আমাদের গোনাডসের মধ্যে বা প্রজননতন্ত্র হিসেবে আমরা দেখে থাকি। এইবার আমরা যে জিনিসটা দেখব যে পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে কটি অংশ রয়েছে এবং কোথা থেকে কি কি নিঃসৃত হয়। এই যে পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে অগ্র পিটুইটারি আর একটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি।
অগ্র পিটুইটারি থেকে আমাদের গ্রোথ হরমোন নিঃসৃত হয়, যা হাড় এবং পেশির বৃদ্ধিতে সহায়তা করে। ACTH অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, যেটি হচ্ছে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে উদ্দীপিত করে। আর কি রয়েছে TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যা হচ্ছে থাইরয়েড গ্রন্থিকে নিঃসৃত মানে নির্দেশ দেয় যে T3 বা T4 কখন ক্ষরণ করতে হবে না, সেই ব্যাপারটা। আর কি রয়েছে FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর LH হচ্ছে লিউটিনাইজিং হরমোন। মানে আমাদের যে প্রজনন তন্ত্রের মধ্যে যে অঙ্গের মধ্যে যে নিয়ন্ত্রণ, সেটাই হচ্ছে এই ফলিকল স্টিমুলেটিং হরমোন করে থাকে। আর লিউটিনাইজিং হরমোন সাধারণত প্রোল্যাকটিন বা আমাদের যে বাচ্চা মানে একটা ফিমেল যখন একটা বেবি ডেলিভারি হয় তারপর যে মাদার্স মিল্ক হিসেবে যে দুগ্ধ উৎপাদন, সেটা হচ্ছে প্রোল্যাকটিন সাধারণত করে থাকে। কিছু প্রো টিপস হিসেবে তোমাদেরকে মনে রাখতে হবে যে পিটুইটারি গ্রন্থি কিন্তু হরমোনস বানায় না, মানে হাইপোথ্যালামাসের মধ্যে যে হরমোন থাকে সেগুলো হচ্ছে এখানে জমা হয়। আর কি রয়েছে ADH সাধারণত হচ্ছে কিডনির জল শোষণে সাহায্য করে। আর হচ্ছে অক্সিটোসিন হচ্ছে আমাদের সংকটকালীন হরমোন বা এমার্জেন্সি হরমোন, যা অক্সিটোসিনের মূল ভূমিকা। তাহলে এই যে জিনিসগুলোর মধ্যে পুরো স্লাইড জুড়েই তোমরা একটা জিনিস দেখবে যে কোথায় কী কাজে লাগছে এবং কোন হরমোন কোন জায়গায় গিয়ে অ্যাক্টিভ হয়, এটা হচ্ছে তোমাদের মনে রাখার মূল বিষয়। এবং রক্তের যে শর্করা, এই শর্করা সংক্রান্ত যে দুটো বিষয় রয়েছে, মানে ইনসুলিন বা গ্লুকাগন, এর নাম তোমরা হয়তো জেনে থাকবে। আমরা ইন ডিটেলস দেখবো যে আমাদের রক্তের মধ্যে কত পরিমাণে গ্লুকোজ থাকে। একটা হচ্ছে 90 মিলিগ্রাম এবং 100 মিলিগ্রাম রক্তে সাধারণত থেকে থাকে, মানে গ্লুকোজের মাত্রা। এবং এই অগ্নাশয় থেকেই দুটো হরমোন নিঃসৃত হয়, একটাকে বলে ইনসুলিন আর একটা হচ্ছে গ্লুকাগন। যারা আমার আগের ভিডিওটা দেখেছো যে মানবদেহের শারীরবৃত্তীয় তন্ত্রের, তারা নিশ্চয়ই জানবে যে এটা আমি সেখানেও কিছুটা ডেসক্রাইব করেছিলাম। ইনসুলিন হচ্ছে কি? ইনসুলিন হচ্ছে রক্তের গ্লুকোজের মাত্রাকে কমায়, অর্থাৎ গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে লিভারে জমা করে। এবং এই ইনসুলিনের ঠিক বিপরীত কাজ করে হচ্ছে গ্লুকাগন। এটি রক্তে গ্লুকোজের মাত্রাকে বাড়ায় এবং জমানো গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ বানায়। ঠিক আছে, এই দুটো জিনিস তোমরা ভালো করে দেখে নেবে যে ইনসুলিন যা কাজ করে, আমাদের গ্লুকাগন তার বিপরীত কাজ করে। এবং ইনসুলিন নিঃসৃত হয় হচ্ছে আইসলেট অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে, সেক্ষেত্রে গ্লুকাগন হচ্ছে আলফা কোষ থেকে, মানে আইসলেট অফ ল্যাঙ্গারহ্যান্সের এই আলফা সেল থেকে এই গ্লুকাগন নিঃসৃত হতে থাকে। নেক্সট আমরা দেখব দ্য গ্লুকোসিস। এবং এই গ্লুকোসিসের যে প্রসেসটা, সেই প্রসেসটা মেন কি, যে রক্তে যখন আমাদের গ্লুকোজের বৃদ্ধি ঘটতে থাকে তখন হচ্ছে অগ্নাশয় ইনসুলিনকে নিঃসৃত করে। এবং ইনসুলিন যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন কি হয়, কোষের যে গ্লুকোজ গ্রহণ, সেটা হচ্ছে গ্রহণ করে লিভারে গ্লাইকোজেন হিসেবে জমায়। এবং যখন গ্লাইকোজেন হিসেবে জমিয়ে নিল, তখন কী হবে, রক্তে নিশ্চয়ই গ্লুকোজের মাত্রা কমে যাবে। তাহলে রক্তে গ্লুকোজ বেড়েছিল, ইনসুলিন অ্যাক্টিভ হলো, দেন সেটা থেকে কী হয়, রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায়। এবং আবার যখন অগ্নাশয় গ্লুকাগন ছাড়ে তখন কী হয়, লিভারের যে জমে থাকা যে গ্লাইকোজেন, সেটা আবার ভেঙে গিয়ে গ্লুকোজ তৈরি হয়। আর যখন গ্লুকোজ তৈরি হয়ে যাবে তখন নিশ্চয়ই রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করবে। এই যে কমপ্লিট সাইকেলটা আমাদের একবার করে ঘুরে আসছে, এটাই হচ্ছে আমাদের গ্লুকোসিস নামে পরিচিত। এবং জাস্ট তোমরা এগুলো একবার করে দেখে রাখবে, তেমন গুরুত্বপূর্ণ কোশ্চেন এখান থেকে আসে না। নেক্সট আমাদের রয়েছে স্ট্রেস ম্যানেজমেন্ট। এখান থেকে বেশ কিছু কোশ্চেন আসে। একটা হচ্ছে আমাদের ফাইট অর ফাইট, মানে খুব ফাইট অর ফ্লাইট দুটো রয়েছে, মানে খুব শর্ট টার্ম যে স্ট্রেসগুলো থাকে সেগুলো কী করে আমরা নিয়ন্ত্রণ করব তার জন্য ব্যবহৃত হয়। আর এটা হচ্ছে লং টার্ম। এবং শর্ট টার্মের ক্ষেত্রে মূল যে ভূমিকা সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড বা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের মেডুলা এবং এপিনেফ্রিন বা নর এপিনেফ্রিন, এই দুটো হরমোনস অ্যাক্টিভ হয়ে যায়। এর মূল কাজ কী? এর মূল কাজ হচ্ছে গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ তৈরি করে, হার্ট রেট ও ব্লাড প্রেশারকে বৃদ্ধি করে এবং পেশিতে রক্ত প্রবাহকে তাৎক্ষণিক বৃদ্ধি করে শরীরের শক্তির পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে। আর যেটা হচ্ছে আমাদের লং টার্ম, সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কর্টেক্স অংশ থেকে নিঃসৃত হয়ে যায়। এটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড আর হচ্ছে মিনারেলোকর্টিকয়েডস। ঠিক আছে, এর কি প্রতিক্রিয়া রয়েছে? প্রতিক্রিয়া হচ্ছে ফ্যাট এবং প্রোটিনকে ভেঙে গ্লুকোজ তৈরি করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমায়, জল এবং লবণকে ধরে রাখতে সাহায্য করে। তাহলে তোমরা দেখলে যে কোনটা ফাইট অর ফ্লাইট, আর হচ্ছে কোনটা এন্ডুরেন্স বা লং টাইম স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। নেক্সট আমরা একটা জিনিস দেখব, এটা অতটাও ইম্পর্টেন্ট নয়। এটা হচ্ছে যে কর্টিসল ফিডব্যাক লুপ, মানে হাইপোথ্যালামাস থেকে পিটুইটারি গ্ল্যান্ড থেকে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে আবার হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস। এটা জাস্ট তোমরা একবার দেখে নেবে যে এর কী কী স্টেপগুলো এর মধ্যে রয়েছে। নেক্সট হচ্ছে আমাদের খিদে বা মেটাবলিজম। মূলত যে
জায়গা থেকে আমাদের খিদে লাগে বা আমাদের মেটাবলিজম নিয়ন্ত্রিত হয় সেটা হচ্ছে যে কোন কোষগুলোতে ফ্যাট বেশি রয়েছে আর কোথায় ফ্যাট কম রয়েছে। যেখানে হচ্ছে আমাদের বেশি লিপিড রয়েছে সেখানে হচ্ছে হাইপোথ্যালামাস সেগুলোকে সেন্স করে এবং খিদেকে কমিয়ে দেয়, এবং টিআরএইচ বা টিএসএইচ এগুলোকে বাড়ে। থাইরয়েডের ক্ষেত্রে T3 T4 এগুলো রিলিজ করে এবং মেটাবলিজম তখন আস্তে আস্তে ফাস্ট হতে থাকে। আর যেসব জায়গাতে আমাদের ফ্যাট কম থাকে সেগুলো কি হয়, সেখানে আমাদের খিদে বেড়ে যায়, থাইরয়েড সিগন্যাল কমে যায় এবং মেটাবলিজম ধীরে ধীরে স্লো হয়ে যায়, মানে শক্তিকে বাঁচিয়ে আমাদের দেহের যে শারীরবৃত্তীয় কাজ হচ্ছে সেগুলোতে ব্যবহৃত হয়। নেক্সট আমরা দেখব যে মেটামরফোসিস বা রূপান্তর বা বৃদ্ধি। এই রূপান্তর বা বৃদ্ধির ক্ষেত্রে T3 হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা হয়তো অনেকে জানবে যে ব্যাঙের ক্ষেত্রে ব্যাঙাচি থেকে একটা পূর্ণাঙ্গ ব্যাঙ তৈরি হতে তার যে দৈহিক পরিবর্তন, মানে অঙ্গের যে গঠন, লার্ভা থেকে পূর্ণাঙ্গ যে প্রাণীতে রূপান্তরিত ঘটে, এই যে রূপান্তরের যে প্রক্রিয়া, সেই রূপান্তরের প্রক্রিয়া মূলত T3 হরমোন তার যাবতীয় কাজ এখানে করছে। যেমন একটা লার্ভা, তারপরে পিউপা এবং পিউপা থেকে পূর্ণাঙ্গ প্রজাপতি, সেক্ষেত্রেও কিন্তু সেম জিনিস আমাদের অ্যাক্টিভ হয়ে থাকে। একটা হচ্ছে জেভেনাইল হরমোনস, যা লার্ভা অবস্থাকে ধরে রাখতে সাহায্য করে, আর হচ্ছে এগডাইসন, মানে হচ্ছে যে খোলস পাল্টাতে সাহায্য করে। ঠিক আছে, এগুলো তোমরা জেনে রাখবে, এবং এই দুটো হরমোন মিলেই সাধারণত পূর্ণাঙ্গ একটা জীবের সৃষ্টি হয়ে থাকে। নেক্সট আমাদের রয়েছে যে সিস্টেম ফেলিওর্স বা হরমোনজনিত বিভিন্ন রোগ। আমরা এতক্ষণ যে হরমোনসগুলোর কথা পড়লাম, সেই হরমোনসগুলোর মধ্যে আমরা দেখে নেব যে কী কী রোগ হতে পারে এবং তার কারণ কী এবং তার কী কী লক্ষণ রয়েছে। তাহলে রোগের মধ্যে আমরা দেখব ডায়াবেটিস মেলিটাস, যেটা হচ্ছে ইনসুলিনের অভাব বা অকার্যকারিতার ফলে হয়ে থাকে। নেক্সট আমাদের লক্ষণ রয়েছে যে রক্তের উচ্চ, মানে অ্যাকচুয়ালি ডায়াবেটিস মেলিটাসের যে লক্ষণ, একটা তো আমরা কারণটা দেখে নিলাম, এবার আমরা লক্ষণটা দেখে নিচ্ছি। সেটা হচ্ছে যে রক্তের উচ্চ শর্করা এবং প্রসবের ক্ষেত্রে গ্লুকোজ, মানে প্রস্রাবে গ্লুকোজ এবং ডিহাইড্রেশন, এই যে লক্ষণগুলো দেখা যায়। আর হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া, অতিরিক্ত ইনসুলিনকে নিঃসৃত করে, পেশি দুর্বলতা এবং অজ্ঞান হয়ে যায়। মানে অ্যাডিসন ডিজিজ যে রোগ, তার কারণ হচ্ছে অ্যাডিনালিনের অপারযত, মানে যতটা পরিমাণে প্রয়োজন ততটা আমাদের না থাকলে এর মূল লক্ষণ হচ্ছে ক্লান্তি এবং ডিহাইড্রেশন। আর রয়েছে কুশিং ডিজিজ হচ্ছে মূলত পিটুইটারি গ্ল্যান্ডের হাইপারসিক্রেশনের ফলে হয়ে থাকে, যা অত্যাধিক সক্রিয় অ্যাড্রিনালের যে লক্ষণ সেটা হচ্ছে দেখা যায়। আচ্ছা, অ্যাক্রোমেগালি হচ্ছে গ্রোথ হরমোনসের হাইপারসিক্রেশন, মানে অস্বাভাবিক বৃদ্ধি হয় আমাদের মানবদেহের। আর হচ্ছে হাইপারথাইরয়েডিজম, যা থাইরক্সিন হরমোনের অত্যাধিক বা অভাবে দেখা যায়। মানে হয় থাইরক্সিন হরমোন অত্যাধিক বেড়ে যাবে বা অত্যাধিক কমে যাবে, এটা দুটো ক্ষেত্রেই হয়ে থাকে, যেটা হচ্ছে আমাদের হাইপার অথবা হাইপো। মানে হাইপার যখন হবে তখন থাইরক্সিন হরমোনের আধিক্য দেখা যাবে, আর যখন হাইপো হয়ে যাবে তখন তার অভাব দেখা দেবে। এর লক্ষণ কি? দ্রুত হার্ট রেট, ক্লান্তি এবং শুষ্ক ত্বক ইত্যাদি দেখা গিয়ে থাকে। এরপর যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমাদের ভারসাম্যই আমাদের দেহের চাবিকাঠি। মানে যে কিছু কমেন্টস আমি করেছি যে উদ্ভিদের বৃদ্ধি হোক বা প্রাণীর স্ট্রেস, প্রত্যেকটা ক্ষেত্রেই প্রতিটা কেমিক্যাল ম্যাসেঞ্জারের একটাই লক্ষ্য, যেটা হচ্ছে দেহের অভ্যন্তরীণ ভারসাম্যকে বজায় রাখা। এবং উদ্ভিদের ক্ষেত্রে মূলত যেটা প্রমোটস এবং ইনহিবিটরসের মাধ্যমে দেহের ভারসাম্যকে বজায় রাখা হয়। আর প্রাণীদের ক্ষেত্রে কী হয়, নেগেটিভ ফিডব্যাক লুপের মাধ্যমে হরমোন সঠিক মাত্রাকে নিশ্চিত করে যে কোথায় ব্যবহৃত হবে এবং সেটা কী পরিমাণে, এবং এই প্রসেসটা হচ্ছে হিমোস্ট্যাসিস নামেও পরিচিত হয়। তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আমার একটু বলতে বেশ কষ্ট আজকে হয়েছিল, অনেকদিন পর বোঝাচ্ছি তার জন্য হয়তো। যাই হোক, পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো আরও সুন্দরভাবে তোমাদেরকে এক্সপ্লেন করার। আর তোমরা কী টপিকে চাও সেটাও আমাকে বলতে পারো, কেমন লাগছে সেটাও জানাবে। আজকে এই অবধি।